নমস্কার বন্ধুরা, রাতের ঘন ঘটায় আপনাদেরকে স্বাগত। আজ আপনারা শুনবেন ডাক্তার সৌরদীপ সৌমিত্র চৌধুরীর লেখা গ্রাম বাংলার ভূতের কাহিনী, কলমের কালা জাদু, অন্তিম পর্ব। সৌরদীপ সৌমিত্র চৌধুরীর জন্ম 25শে এপ্রিল 1996 সালের উত্তরপ্রদেশের এলাহাবাদ অঞ্চলে। সেখানকার বিশপ জনসন কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, তারপর কিং জর্জ চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করেন তিনি। ছোটবেলা থেকেই লেখালেখির শখ, বিশেষ করে ভৌতিক সাহিত্যের প্রতি ছিল আলাদাই টান। বৃত্তের বাইরে ভূতভূতম উৎসব সংখ্যা, ঝিলমিল সাহিত্য পত্রিকা, কাব্যাঞ্জলি, সোনালী খাম, শঙ্খচিল, শারদিয়ার মতো বেশ কিছু সংকলনে গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে তার। প্রতিলিপির ইভেন্ট যেখানে ভূতের ভয় ও মাঝরাতের হাতছানিতেও বিজয়ী। স্টোরি মিরর অ্যাপে 2021 ও 2022 সালে অর্থার অব দ্য ইয়ার হয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা গল্প নিয়ে অডিও স্টোরি এবং অ্যানিমেশন করা হয়েছে। আজকের গল্পটি আমরা নিয়েছি সূর্য শিখা উৎসব সংখ্যা 2021 এবং থার্ড লেন ম্যাগাজিনে প্রকাশিত ভবিতব্য গল্পটি থেকে। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন সবুজ ঘোষ। আবহের দায়িত্বে রয়েছে ডি টিউন প্রোডাকশন হাউস এবং সম্পূর্ণ প্রোডাকশনের দায়িত্ব সামলাচ্ছে দ্য বং স্টোরি হাব অডিও প্রোডাকশন। শুরু হচ্ছে ডাক্তার সৌরদীপ সৌমিত্র চৌধুরীর লেখা গ্রাম বাংলার ভূতের কাহিনী, কলমের কালা জাদু, অন্তিম পর্ব। কি জানি কেন, কিন্তু কিন্তু হঠাৎ আমার ভীষণ রাগ হলো এই বৃদ্ধ চিত্রকরের ওপর। ভদ্রলোক নিশ্চয়ই ভালো রকমের ছিটগ্রস্ত একজন মানুষ। নির্ঘাত পাগলামির ঘোরে আবল তাবল সব স্কেচিং করে সেগুলোকে সত্যি প্রমাণিত করার চেষ্টা করেন। আমি বেশ কয়েকটা স্কেচ দেখেছি, এটা ঠিক কথা, কিন্তু সেই সব ঘটনার সত্যতা যাচাই তো করিনি। সবই শোনা কথা, যেমনটা সামন্তবাবু বলেছেন ঠিক তেমনটাই কি লিখিয়েছি। লোকটা নিশ্চয়ই হ্যালুসিনেশনের পেশেন্ট। একটা পাগলের পাল্লায় পড়ে আমি নিজের সময় নষ্ট করছি। নিজের ওপরও খুব অসন্তুষ্ট হলাম। কি করে আমি প্রত্যক্ষ প্রমাণ ছাড়া এই ধরনের গুলতাপ্পিকে বিশ্বাস করতে পারলাম? দেখুন সামন্তবাবু, সব নষ্টের গোড়া হলো আপনার কলম। আমাকে একবার জিনিসটা দিন। ভদ্রলোক উঠে গিয়ে ড্রয়ার থেকে কলমটা বার করে আনলেন। আমি আরেকবার জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এই এক সাধারণ ফাউন্টেন পেন নিয়ে এত ভয় কেন লোকটার? কলমটা আমি সযত্নে ভরে নিলাম পকেটে। কি হলো ডক্টর মজুমদার? ভদ্রলোক খানিকটা অপ্রতিভভাবে বললেন, কলমটা আপনি ফেরত দেবেন না? হ্যাঁ, না, আমি এটা নিয়ে যাচ্ছি। আপনি কবে ফেরাবেন এটা? আর দেব না। আই এম গোয়িং টু ডিস্ট্রয় ইট। এই কলমই হলো যত অশান্তির মূল। না থাকবে কলম, না থাকবে আপনার মানসিক টানা পড়ে। আমার এই কথায় হঠাৎই আঁতকে উঠলেন বৃদ্ধ চিত্রকর। ব্যস্ত হয়ে বললেন, পাগল হয়েছেন নাকি ডক্টর মজুমদার? আপনি কলমটা ভাঙবেন কেন? এইটা এইটা আমার প্রপার্টি। আমার জিনিস নষ্ট করার অধিকার কে আপনাকে দিয়েছে? শেষের কথাগুলো বেশ দৃঢ়ভাবেই বললেন তিনি। আমারও জেদ চেপে গেল, আর চোয়াল শক্ত করে বললাম, দেখুন, পাগল আমি হইনি, পাগল হয়েছেন আপনি। আর কি তখন থেকে আমার কলম আমার প্রপার্টি বলে যাচ্ছেন? এই মৃত্যুদূতকে নিয়ে কিসের এত মোহ আপনার? কি এমন আছে কলমটার মধ্যে? অত শত আমি জানি না মশাই। জিনিসটা আমার, আর মৃত্যু পর্যন্ত এটা আমার কাছেই থাকবে। আপনি আমার কলমটা ফেরত দিন। দিন দিন আমার কলমটা ফেরত দিন। না, দেব না। একজন ডাক্তার হয়ে আমি নিজের পেশেন্টকে এইভাবে একটু একটু করে পাগলামির দিকে এগিয়ে যেতে দিতে পারবো না। এই কলমটা আমি নষ্ট করে ফেলবই। ইউ বেটার ফরগেট ইট। সামন্তবাবু কোনো হিংস্র শিকারীর ন্যায় আমার দিকে তেড়ে এলেন, আমার হাত থেকে কলমটা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি আগেই সতর্ক ছিলাম, ঝটিতি সরে গেলাম তার নাগাল থেকে। কলমটা আমাকে ফেরত দিন।
একটা চাপা জান্তব চিৎকার করে উঠলেন তিনি। আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন বলছি। না, আমি দেব না। আমি নাছড় বান্দা, প্রাণ থাকতে এই অপয়া কলম আমি কিছুতেই ফেরত দেব না। মিস্টার সামন্ত ঝাঁপিয়ে পড়লেন আমার ওপর, কিন্তু হাজার হোক তিনি বৃদ্ধ, ধস্তাধস্তি করে কি আর আমার সাথে এঁটে উঠতে পারেন? কিছুক্ষণের সংগ্রামের মধ্যেই আমি ওনাকে মাটিতে ছুঁড়ে ফেললাম। কলমটা উঁচিয়ে ধরে বললাম, এটাই যখন সব নষ্টের গোড়া, তখন এই কলমটাই আমি নষ্ট করে ফেলবো, এক্ষুনি, এই মুহূর্তে। না না না, না, আপনি আপনি এমনটা করতে পারেন না। আপনি এমনটা করতে পারেন না। চিত্রকর মহাশয় কেঁদে ফেললেন। আমি আমি আপনার সব নির্দেশ মানতে রাজি। আর শুধু শুধু এই কলমটা আমাকে ফিরিয়ে দিন। হ্যাঁ, দিন না, দিন না, আমাকে এই কলমটা ফিরিয়ে দিন। কিন্তু ততক্ষণে আমার মাথায় খুন চেপে গিয়েছে। রাগের চোটে আমি কলমটা সজোরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলাম ফ্ল্যাটের বারান্দার বাইরে। এই পর্যন্ত তো ঠিক ছিল, তবে এরপর মিস্টার সামন্ত যা কাণ্ড ঘটালেন তা দেখে আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলায় উঠে আসার জোগাড়। কলমটা ব্যালকনি দিয়ে নিচে পড়ার সাথে সাথেই তিনি আমার কলম, আমার কলম! এই বলে চিৎকার করতে করতে বারান্দায় ছুটলেন। তারপর বারান্দার রেলিং টপকে সোজা নিচে ঝাঁপিয়ে পড়লেন। ধপ করে বিরাট একটা শব্দ, আর তারপর সব শান্ত। দৌড়ে গেলাম বারান্দায়, আর নিচে গলা বাড়াতেই দেখলাম সেই নারকীয় দৃশ্য। 4টে ফ্লোর নিচে পড়ে আছে মিস্টার সামন্তর মৃতদেহ। ঘাড় মটকানো, মাথা ফেটে গল করে তাজা রক্তের ধারা বয়ে যাচ্ছে। আমি আর দেখতে পারলাম না। এক ঝটকায় নজর সরিয়ে নিলাম। কান দুটো আস্তে আস্তে গরম হয়ে উঠছে, মাথাটা প্রচণ্ডভাবে ঘুরছে, চোখের সামনে অন্ধকার দেখছে যেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমার দুর্বল স্নায়ুগুলো পরিস্থিতির এই ভয়ঙ্কর চাপ সহ্য করতে পারছে না। নিজের সাথে আর লড়াই করতে পারলাম না। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম ব্যালকনির মেঝেতে। জানি না কতক্ষণ পর জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলাম আমি একটা অচেনা জায়গায় শুয়ে রয়েছি। মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। কিছুটা সময় লাগলো অল্প ধাতস্থ হতে। চারিদিকটা ভালোভাবে নজর করে দেখলাম। মনে হচ্ছে কোনো হসপিটালের বেডে আমি পড়ে রয়েছি। আমি চোখ মেলেছি দেখে একজন নার্স শশব্যস্তভাবে ছুটে ডাক্তারকে খবর দিতে গেল। কিছুক্ষণ পরেই কক্ষে প্রবেশ করলেন বিখ্যাত নিউরোসার্জন ডক্টর ব্যানার্জি। আমরা একে অপরকে বিলক্ষণ চিনতাম, কারণ মেডিকেল কলেজে পড়ার সময় উনি আমার সিনিয়র ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, ওয়েল, হাউ আর ইউ ফিলিং, ইয়াং ম্যান? মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। তা তো হওয়ারই কথা মিত্রজিৎ। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পর এমন গুরুতর একটা হেড ইনজুরি সাস্টেন করেছো, তার প্রভাব কি এত তাড়াতাড়ি উবে যাবে? অ্যাক্সিডেন্ট? হেড ইঞ্জুরি? কি হয়েছিল ডক্টর ব্যানার্জি? মানে আমার যে কিছুই মনে পড়ছে না। ডক্টর ব্যানার্জি একটা টুল নিয়ে আমার মাথার কাছে বসলেন। তারপর একটু একটু করে সব ঘটনা শুরু থেকে বলতে আরম্ভ করলেন। আজ থেকে 4 দিন আগে তুমি গাড়ি চালিয়ে চেম্বার থেকে বাড়ি ফিরছিলে হাইওয়ে ধরে। তখন কোনো কারণে তোমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটা গাছে। তাতে গাড়ির বিশেষ ক্ষতি না হলেও তোমার অনেক আঘাত লেগেছিল। মাথায় চোট পাওয়ার ফলে তুমি এই 4 দিন কোমায় ছিলে, বুঝেছ? সিটি স্ক্যান রিপোর্টে তোমার মাথায় একটা বড় হেমাটোমা পাওয়া গিয়েছিল।
এবং সেইটা রিমুভ করতে আমাদের একটা মেজর নিউরোসার্জারি করতে হয়। অপারেশনের পর এই প্রথম তুমি চোখ মেলে তাকালে মৃত্যুজিৎ। থ্যাঙ্কস টু গড ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। ও হ্যাঁ, তাই তো। এইবার অল্প অল্প করে মনে পড়ছে সবকিছু। সেদিন চেম্বারে সামন্তবাবুর সাথে কথাবার্তা বলার পর গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছিলাম। ফাঁকা হাইওয়েতে গাড়ির স্পিড বেশি ছিল। তাছাড়া সামন্তবাবুর ওই ভুতুড়ে কেসটাকে নিয়ে ভাবতে ভাবতে খানিকটা অন্যমনস্কও হয়ে পড়েছিলাম বোধহয়। হঠাৎ সামনে থেকে একটা লরি চোখ ধাঁধিয়ে গিয়েছিল তার ওই জোরালো আলোয়। আমি পাশ কাটাতে চেষ্টা করেছিলাম, কিন্তু গতি বেশি হওয়াতে গাড়িটা স্কিড করে ধাক্কা মেরেছিল হাইওয়ের ধারের একটা গাছের গুঁড়িতে। একটা কান ফাটানো শব্দ, মাথায় একটা প্রচণ্ড আঘাত, আর তারপর আর কিছু ভাবতে পারছিলাম না। মাথার বাম দিকটা যন্ত্রণায় টনটন করে উঠল। ডক্টর ব্যানার্জি সিস্টারের সাথে কিছু জরুরি কথাবার্তা বলেই আমার রুম থেকে বিদায় নিলেন। আমিও ক্লান্তিতে চোখ বুজলাম। জ্ঞান ফেরার পর হাসপাতালে আরও দিন 15 অবজারভেশনে ছিলাম। ডিসচার্জ হয়ে বাড়ি ফেরার পরও আমার সম্পূর্ণভাবে সুস্থ হতে প্রায় 3 মাস মতো সময় লেগেছিল। বিছানায় শুয়ে শুয়ে শুধু একটাই কথা মাথায় ঘুরত, তবে কি সেদিন সামন্তবাবুর ফোন পেয়ে তার পাঠানো গাড়িতে করে ওনার ফ্ল্যাটে যাওয়া, তারপর তার আঁকা ওই বিভীষিকাময় ছবিটা দেখা, কলম নিয়ে ওনার সাথে আমার ধস্তাধস্তি, তারপর ব্যালকনি থেকে পড়ে ওনার মৃত্যু, এসব কিছুই ঘটেনি বাস্তবে? আমি কি কোমায় থাকাকালীন গোটা দৃশ্যটাকে হ্যালুসিনেট করেছিলাম মাত্র? এমনটাও কি সম্ভব নাকি? না, এমন অনিশ্চয়তা নিয়ে দিনের পর দিন বেঁচে থাকা যায় না। কিছুটা সুস্থ হওয়ার পর একদিন বাড়িতে কাউকে কিছু না বলে আমি গাড়ি নিয়ে বেরোলাম। ঘটনাগুলো কল্পনা না বাস্তব তা জানার একমাত্র উপায় হলো মিস্টার সামন্তর ফ্ল্যাটে গিয়ে তার সাথে মুখোমুখি বসে কথা বলা। রাস্তাঘাট যেটুকু মনে ছিল সেই অনুসারে দিক নির্ণয় করে খুঁজে বেড়ালাম ভদ্রলোকের ফ্ল্যাট বাড়িটা। একটা ব্যাপার দেখে বেশ ভালো লাগলো। মাথায় চোট পাওয়া সত্ত্বেও আমার স্মৃতিশক্তি কিন্তু অক্ষুণ্ণ আছে। কারণ সামন্তবাবুর অ্যাপার্টমেন্টটা খুঁজে পেতে আমাকে বিশেষ বেগ পেতে হলো না। 4 তলায় উঠে ফ্ল্যাট নাম্বার 405B খুঁজে পেতেও তেমন অসুবিধে হয়নি। কিন্তু এই কি, দরজায় তো তালা ঝোলানো। তাহলে ভদ্রলোক কোথাও বেরোলেন নাকি? কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বন্ধ দরজার সামনেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, পাশের ফ্ল্যাটের কোনো লোককেও তো জিজ্ঞেস করা যেতে পারে চিত্রকর মহাশয়ের সম্পর্কে। তাতে যদি কিছু কাজের খবর আদায় করতে পারি তবে মন্দ কি? এই কথা ভেবেই একটু ইতস্তত করে পাশের ফ্ল্যাটের বেলটা বাজালাম। একজন বয়স্ক মহিলা এসে দরজাটা খুলে দাঁড়ালেন। কাকে চাই? আগে নমস্কার, আমার নাম মিত্রজিৎ। আপনি কি জানেন যে আপনাদের এই পাশের ফ্ল্যাটের সামন্তবাবু কোথায় গিয়েছেন? ওনার সাথে আমার কিছু দরকার ছিল আর কি। সামন্ত বাবু? ভদ্রমহিলা ভ্রু কুঁচকালেন। কোন সামন্ত বাবুর কথা বলছেন বলুন তো? কেন, এই আপনার প্রতিবেশী, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 405B, ওই অভিরূপ সামন্ত, যিনি পেশায় একজন চিত্রকর। ও, তার কথা বলছেন? তা সে তো আর এখানে থাকে না। কেন, মানে উনি কি অন্য কোথাও শিফট করলেন নাকি? আপনি মনে হয় বহুদিন এদিকে আসেননি। অভিরূপ সামন্ত আজ থেকে 6 বছর আগেই মারা গিয়েছিলেন বারান্দা থেকে পড়ে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমাকে ওই রকমভাবে বজ্রাহতর মতন দাঁড়িয়ে থাকতে দেখে মহিলা বললেন,
আহা, দুঃখ পাবেন না। মৃত্যু তো আর মানুষের হাতে নেই। বড় ভালো মানুষ ছিলেন অভিরূপ বাবু। শেষে ব্যালকনি থেকে পড়ে গিয়ে উম, ব্যাপারটা নিছকই একটা দুর্ঘটনা, না হত্যা, না সুইসাইড, কিছুই বোঝা গেল না। আমার তো আজও ওই দুটোর ওপরেই সন্দেহ হয়। কাদের ওপর? আরে, ওনার ওই সর্দারজি ড্রাইভার আর নেপালি চাকরটার ওপর। ওনার মৃত্যুর পর ওরা দুজনেও তো বেমালুম হাওয়া হয়ে গেছিল। হাজার হোক, অভিরূপ বাবুর তো আর পয়সা কড়ি নেহাত কম ছিল না। হয়তো সেই লোভেই দুজনে মিলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। যদিও পুরোটাই আমার কল্পনা মাত্র, তবুও এই যুগে দাঁড়িয়ে এমন ধরনের ষড়যন্ত্র করা কি খুব একটা অসম্ভব? ভদ্রমহিলা আরও অনেক কিছুই বলে যাচ্ছিলেন, কিন্তু তার কোনো কথাই আমার কর্ণকুহর দিয়ে ঢুকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছচ্ছিল না। আমি তখন অন্য এক জগতে ছিলাম। সব কিছুতেই কেমন যেন একটা ধাঁধা লাগছিল আমার। তার মানে কি তার মানে কি সেদিনের সব ঘটনাই মিথ্যে? আমার এই ফ্ল্যাটে আসা, সামন্তবাবুর সাথে কথা কাটাকাটি হওয়া, তারপর ব্যালকনি থেকে পড়ে গিয়ে ওনার ওই বীভৎস মৃত্যু, এই সব কিছুই কি তাহলে তাহলে শুধুই চোখের ভুল? না 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 না, ভুল হতে পারে না। ভুল ভুল তো নয়। কারণ মহিলা তো বললেন যে চিত্রকর অভিরূপ সামন্তর মৃত্যু বারান্দা থেকে পড়ে গিয়েই হয়েছিল। কিন্তু তা হয়েছিল 6 বছর আগে। এছাড়াও উনি তার সর্দারজি ড্রাইভার রাজপাল এবং নেপালি চাকর তেজ বাহাদুরের কথা উল্লেখ করেছিলেন। তার মানে কি কোমায় থাকাকালীন আমার অবচেতন মস্তিষ্ক কোনোভাবে পৌঁছে গিয়েছিল অতীতে? টাইম লুপ জাতীয় কোনো ব্যাপার? তাও তাও বা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তো তিনি সশরীরেই আমার ক্লিনিকে এসে অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলে গেলেন। তবে কি তিনি সেদিন সশরীরে আসেননি? এসেছিলেন এসেছিলেন অশরীরে। মৃত্যু চিত্রকরের আত্মা এসেছিল বায়বীয় রূপ ধরে। উফ, আর ভাবতে পারছি না। সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। শুনছেন? ও দাদা, কি ভাবছেন তখন থেকে? আমি কি বললাম, আপনি কি কিছু বুঝলেন? ভদ্রমহিলার ডাকাডাকিতে আমার চমক ভাঙল। খানিক অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতে পারবেন? মানে সামন্তবাবুর কাছে আপনি পুরনো আমলের কোনো রকমের কলম দেখেছিলেন? মানে ওই গাঢ় নীল রঙের, নিবটা সোনা দিয়ে তৈরি। বলুন না, বলুন না, দেখেছিলেন কখনো? উনি মনে হয় আমার এই প্রশ্নে যথেষ্ট বিরক্তই হলেন। ঠোঁট বেঁকিয়ে বললেন, কলম? না না, কলমের ব্যাপারে আমি কি করে জানবো বলুন? জীবিতাবস্থায় তো তার সাথে আমাদের তেমন কোনো বিশেষ পরিচয় ছিল না। ওই কেমন আছেন, ভালো আছেন টাইপের অভিবাদনটুকুই হতো। প্রতিবেশী হলে যেটুকু ভদ্রতা রাখতে হয়, ওই আর কি। কিন্তু উনি কোন কলম ব্যবহার করতেন তা আমি জানি না বাবু। আপনি হঠাৎ তার কলমের ব্যাপারে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? না 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 না, ও কিছু নয়, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, আমি এবার আসি কেমন? অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন। কোনো মতে টলমল পায়ে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে এলাম। এখনো যেন একটা ঘোরের মধ্যেই রয়েছি। এই অবস্থায় ড্রাইভ করে কিভাবে যে বাড়ি পর্যন্ত পৌঁছালাম তা একমাত্র ঈশ্বরই জানেন। তখন কি আর জানতাম যে আমার জন্য এর থেকেও অনেক বড় চমক অপেক্ষা করছে আমার বাড়িতেই।
5-6 দিন পরের ঘটনা। বইয়ের তাকটা পরিষ্কার করছিলাম, হঠাৎ পেন স্ট্যান্ডের দিকে চোখ পড়তেই আমার বুকের রক্ত যেন জমাট বেঁধে গেল। আমার পেন স্ট্যান্ডের সমহিমায় জল করছে সেই অভিশপ্ত কলম। ঝকঝকে নীলবর্ণ মসৃণ কলমটা যেন আমার দিকেই তাকিয়ে ব্যঙ্গের কুটিল হাসি হাসছে। এই জিনিসটা আমার কাছে কিভাবে এলো? এ তো অদ্ভুত ব্যাপার। এই কলমটা আমার পেন স্ট্যান্ডে? ভোজবাজি নাকি? খাপটা খুলে পরীক্ষা করলাম। সেই চেনা সোনার নিব, এখনো তার ডগায় এক বিন্দু লাল কালি লেগে রয়েছে যেন। তাজ্জব ব্যাপার তো। আরেকবার কলমটা চালিয়ে দেখব নাকি? খুব ইচ্ছে করছে সাদা পাতায় কলমটা দিয়ে আঁকি বুঁকি কাটতে। খাতাটা বার করে আনলাম, কিন্তু এই কলম তো আবার নিজের ইচ্ছা ছাড়া লেখে না। দেখা যাক না। সাদা পাতায় একটা দাগ কাটলাম। স্ট্রেঞ্জ, যে কলম থেকে এতদিন এক ফোঁটা কালিও বার করতে পারিনি, সে আজ অবলীলায় পাতার বুকে রক্তিম আঁচড় কেটে দিল। কিন্তু এখানেই আমি নিজেকে থামাতে পারলাম না। আরো কিছু যেন আঁকতে ইচ্ছে করছে। কি আঁকি? গাড়ি আঁকবো? আচ্ছা, তাই আঁকি। আর কি আঁকা যায়? একটা ব্রিজ ট্রাই করে দেখি। প্রায় 10 মিনিটের মধ্যেই আঁকা কমপ্লিট হলো। কিন্তু তারপর খাতাটা চোখের সামনে মেলে ধরতেই যে দৃশ্য দেখলাম, তা দেখে আমার সর্বাঙ্গ একেবারে আঁতকে উঠল, আতঙ্কে নীল হয়ে গেল। একটা ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদের মধ্যে গিয়ে পড়েছে একটা কালো হন্ডা সিটি, আর তার নাম্বার প্লেটে লেখা রয়েছে WB02 AC 96*2।